ধরুন আপনার পাড়ার কোনো এক বাড়িতে হঠাৎই এক পিশাচের আবির্ভাব ঘটল। আপনি দেখতে পেলেন এক এক করে বহু মানুষ সেই বাড়ির সামনে এসে তার প্রাণ হারাচ্ছে। আচ্ছা, এর পেছনে কি রহস্য থাকতে পারে বলুন তো? কি বলেন, জানেন না? তাহলে শুনুন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কলমে পিশাচ। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে, আগে হ্যাঁ মশাই, এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে আর মনে হয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বললে, ব্যাপারটা আমাদের একটুখানি খুলে বলবেন কি? বাড়িওয়ালা বললে, ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বললে, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকমের দামি গাছগাছরা আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে, কাউকে সেখানে তিনি যেতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল স্পষ্ট। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবুর উড়ে পেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরেই পড়ে রয়েছে। তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ও ভয়ানক ব্যাপার হচ্ছে তার দেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিগড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন তার বাগানের ত্রিসীমানায় না যায়। বিমল বললে, তারপর থেকে রামময়বাবুও কি আর বাগানের ভেতর যেতেন না? যেতেন বই কি, বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 1.5 আগে আর এক সকালে বাগানের ভিতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরানো দাগি চোর। চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালশিরার ডোরা, আর তার দেহের ভিতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বললে, আচ্ছা, রামময়বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন। খুন? না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রমাবাবুর মৃতদেহটা পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। কুমার বললে, তাঁর দেহেও কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বললে, মোটেই না, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু হুজুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। আপনার আর কিছু বলবার নেই? আছে, তবে সে বিশেষ কিছু নয়। রামময় বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। আশ্চর্য ব্যাপার, তাদের দেহেও রক্ত কি রস থাকতো না। বিমল উত্তেজিতভাবে বললে,
আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। আচ্ছা, বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই। সন্ধ্যার পর আজকাল এর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময়বাবুর মৃত্যুর পর থেকে এই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না। কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল। তারপর বললে, তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই। কিন্তু মনে রাখবেন, সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য, নরহত্যার জন্য নয়। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল। হ্যাঁ, আজ বিকেলেই আমরা ওই বাড়ি থেকে উঠবো। বিমল ও কুমার বৈকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গেছে, তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্য ক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পেছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটি হচ্ছে রামময় বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বললে, আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি বা পিশাচ এসব বিশ্বাস করো? কুমার বললে, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তো আর হেসে উড়িয়ে দিতে পারি না। কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না। পিশাচটা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয়। মানে অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভেতরে আসে এবং তারপরে আশ্রয় নেয়। তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হবে যে পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল। কিন্তু তখন সন্ধ্যের অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললে, কিন্তু এই নির্বোধ পিশাচটা কি রক্তপানের জন্য আর কোনো ভালো জায়গা খুঁজে পেল না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভেতরে কটা জীবী বা আসতে পারবে? সামনের টেবিলের উপরে এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠলে, ঠিক, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বললে, হ্যাঁ, তবে যদি বলো এই পিশাচটা অত্যন্ত বিলাসী কবির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে, তাহলে আমি ওসব কিছুই বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগল। কুমারও আর কিছু বললে না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির উপরে ফেলে দিলে। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বেড়াল। বিমল হাস্যমুখে গর্জন করে বললে, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো, দাঁড়া তো। বেড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বেড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার, তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বললে, বাগানে গিয়ে বেড়ালটা মন চেঁচিয়ে উঠলো কেন? কুমার দরজার দিকে এগুতে এগুতে বললে, দাঁড়াও, আমি দেখে আসছি। খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো,
রাত্রে এ বাগান কিন্তু বিপজ্জনক। কি বিমল, তুমি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর এখানে রাত্রিবাস করব। রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তাদের অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বললে, আচ্ছা কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বললে, বাহ বাহ, কি চমৎকার! দেখো কুমার, দেখো। আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির ওপরে ওই যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে। অর্কিড যে অত বড় আর তার ফুল তো এমন অদ্ভুত হয়, সেটা না দেখলে আমি বিশ্বাস করতাম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেই দিকে এগিয়ে গিয়েই বলে উঠলে, বিমল, বিমল, শিগগির এদিকে এসো। বিমল কয়েক পথ অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখলে কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। তারপর বিমল ধীরে ধীরে বললে, আচ্ছা, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণ কান্না শুনেছি। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলে। কিন্তু কে একে বধ করলো? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? না, আজ রাত্রে এটা বোঝার চেষ্টা করতে হবে। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যের পর বাগানে এসে বসল। খানিক আলোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখাতে লাগল। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যের পরে ভয় কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেলে না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে প্যাঁচা ও বাদুর শূন্যকে শব্দ করে কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে। হয়তো তারা আশা করেছিল যে এখানে কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেড়ে ফেলবে। বিমল বললে, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালে কোনো ফুল দেখিনি, কোনো সুগন্ধ পাইনি। হয়তো এই ফুলটা রাত্রে ফোটে। আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকে। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির ওপরে লুটিয়ে পড়ে ভীষণ ছটফট করতে লাগল। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি 2 বার গুলি বৃষ্টি করলে। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো 2 বার ছোড়বার পরে রক্তমুখ ফুল শুদ্ধ অর্কিড গাছটা 2খানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুঁয়ো বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেইগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে।
কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোড়ার মতন টাটকা হয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বললে, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। কেতাবে পড়েছিলুম দক্ষিণ আমেরিকা ও আরও কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকমই একটা মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাতে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছাড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতন শুঁয়ো দিয়ে তাদের আক্রমণ করত। বেশ বিপজ্জনক। শেষ হলো আজকের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন আর কমেন্ট করে জানান গল্পটি কেমন লেগেছে। আজকের গল্প পাঠিয়েছিলেন রাজ, বাড়িওয়ালা চরিত্রে সায়ন, বিমলের চরিত্রে সোমনাথ, কুমারের চরিত্রে দীপ, প্রচ্ছদে দীপ ও সায়ন, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও সূত্রধারের ভূমিকায় আমি দীপ্তদীপ। শব্দমালা আবারও হাজির হবে নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।